নমস্কার। আপনারা শুনছেন রাত জাগা গল্প। আমার নামটা গোপনই থাক। আজকের গল্প হলো জঙ্গলমহলের দুর্গ, স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা। রাত জাগা গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে তো অবশ্যই বেল আইকনটিকে টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কোনো গল্প শুনতে ইচ্ছা হয় তো আপনারা সেটা ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদেরকে পাঠাতে পারেন। আমরা সেটা অডিও বুক ফরম্যাটে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো শুরু হচ্ছে আজকের গল্প, জঙ্গলমহলের দুর্গ এক। মাতলার মোহনা ছুঁয়ে ফেরার পথেই বেলা পড়ে এলো। তপন চৌধুরী সারেংকে বললেন, আব্দুল, সামনের ওই চওড়া ফাঁড়িটার মধ্যে মোটর লঞ্চ ঢোকাও। আজকের রাতটা আমরা এখানেই কাটাবো। তিন বন্ধুর মধ্যে রাজেন নিয়োগী একটু ভীতু প্রকৃতির। তপন চৌধুরীর প্রস্তাব শুনে তিনি আঁতকে উঠে বললেন, সেটা কি ঠিক হবে তপন? সুন্দরবনের এদিকটা মোটেই নিরাপদ নয়। বলতে বলতে রাজেনবাবু আর চোখে তাকালেন শ্রীনাথের দিকে। শ্রীনাথ রায় তখন মোটর লঞ্চের রেলিংয়ে ভর দিয়ে তাকিয়েছিলেন দূর জঙ্গল পানে। বন্ধু রাজনের কণ্ঠস্বর তার কানে গেল কি না কে জানে, তবে আপন মনেই বলে উঠলেন, বিউটিফুল। এই ঘন অরণ্যের নাম সুন্দরবন। কে দিয়েছে জানি না, কিন্তু সত্যিই ভারী সুন্দর এর অরণ্য প্রাকৃতি। শুধু আজকের রাত কেন, আমার তো ইচ্ছা করছে পরপর কয়েকটা দিন আর রাত এই অরণ্য রাজ্যে কাটিয়ে যাই। সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে হেসে উঠলেন তপন চৌধুরী। শ্রীনাথ, তুই সত্যিকারের প্রকৃতি প্রেমিক। এমন জায়গায় তোর মতো সাহিত্যিকের আশাই সার্থক। শ্রীনাথ, রাজেন আর তপন ওরা কলেজ জীবনের তিন বন্ধু। এখন অবশ্য কর্মসূত্রে আলাদা। শ্রীনাথ লেখক, রাজেন নিয়োগী বিজনেসম্যান, আর তপন চৌধুরী ফরেস্ট ডিপার্টমেন্টের উচ্চপদস্থ অফিসার। তপন চৌধুরীর উদ্যোগেই ওরা তিন বন্ধু সুন্দরবন বেড়াতে এসেছেন। সঙ্গে আছে শ্রীনাথ রায়ের স্ত্রী রেবা দেবী, কিশোরী মেয়ে ঝুমা আর মোটর লঞ্চের জনা কয়েক কর্মচারী ছাড়াও দুজন ফরেস্ট গার্ড। মোটর লঞ্চ তখন ফাঁড়ির মধ্যে ঢুকতে শুরু করেছে। দুপাশের গভীর জঙ্গলের দিকে তাকিয়ে রাজেন নিয়োগী বললেন, শ্রীনাথ, তুমি কি সত্যি এই খাঁড়ির মধ্যে লঞ্চের ওপর আজকের রাতটা কাটাতে চাও? নিশ্চয়। গড়ান হেতাল সুন্দরী গাছের এই অরণ্যের আসল রূপ তো রাত্রেই বন্ধু। এর ওপর আজকের রাতটা পূর্ণিমা। জ্যোৎস্না রাতে গহন সুন্দরবনের ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগের এমন সুযোগ আর কি কোনোদিন পাওয়া যাবে? আমিও তাই বলি। একথা বলে তপন চৌধুরী তাকালেন শ্রীনাথ বাবু স্ত্রীর রেবা দেবীর দিকে। বৌদি, আপনার আপত্তি নেই তো? রেবা দেবী গত ১৩ বছরে তাঁর স্বামীটিকে বিলক্ষণ চিনেছেন, তাই কোনো কথা না বলে শুধু মুচকি হাসলেন। কিন্তু প্রসঙ্গ শেষ হবার আগেই হঠাৎ মোটর লঞ্চের একেবারে সামনের দিকের রেলিং এর কাছ থেকে ঝুমার চিৎকার শোনা গেল, বাবা, তোমরা শিগগিরই এসো, জঙ্গলের মধ্যে একটা দুর্গ দেখা যাচ্ছে, দুর্গ। ওরা সবাই চমকে সেদিকে ছুটে গেলেন। ২। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লেও দিনের আলো তখনও নিভে আসেনি। সুতরাং সুন্দরবনের জট পাকানো গাছগাছালির ফাঁকে ওটা যে একটা ভাঙাচোরা দুর্গ তা বুঝতে অসুবিধা হয় না। তপন চৌধুরী বললেন, শ্রীনাথ, তুই লেখক মানুষ, নিশ্চয় জানি সুন্দরবন আজ ভয়াবহ অরণ্য হলেও মাত্র ৩০০-৪০০ বছর আগেও এখানে সমৃদ্ধ জনপদ ছিল। এখনো জঙ্গলের কোথাও কোথাও ভাঙা দেউল সৌধ, দিঘির ধ্বংসাবশেষ চোখে পড়ে। শ্রীনাথ রায় বললেন, ইতিহাসে পড়েছি, বিশেষত পর্তুগিজ হামার জলদস্যুদের
অত্যাচারেই দক্ষিণবঙ্গের অনেক জনপদ সে সময় ধ্বংস হয়ে যায়। ঝুমা একদৃষ্টে তাকিয়েছিল সেই ভাঙা দুর্গের দিকে। হঠাৎ বলল, চলো না বাবা, দুর্গটা গিয়ে দেখে আসি। আবার আঁতকে উঠলেন রাজের নিয়োগী। বুঝছো কি ঝুমা, সন্ধে ঘনিয়ে আসছে, এই সময় এই ফাঁড়ির মধ্যে লঞ্চে থাকাই নিরাপদ নয়, তার উপর আবার। কিন্তু ঝুমা বায়না শুরু করলো, ওই পুরনো দুর্গটা না দেখা পর্যন্ত যেন তার স্বস্তি নেই। কিছুতেই নিবৃত্ত করা গেল না মেয়েটিকে। এমনকি ঝুমার মা রেবা দেবী পর্যন্ত হার মানলেন মেয়ের জেদের কাছে। ওই ভাঙা দুর্গের প্রতি ওর এত কিসের আকর্ষণ কে জানে। অবশেষে তপন চৌধুরী বললেন, ঠিক আছে, আমরা বরং একবার ঘুরেই আসি। এখনো সূর্য ডুবতে কিছুটা সময় দেরি আছে। কতটুকু সময় বা লাগবে? সঙ্গে আমার বন্দুক তো রয়েইছে, ফরেস্ট গার্ড লতিফও যাবে। কিন্তু রাজের নিয়োগী কিছুতেই মোটর লঞ্চ থেকে নামতে রাজি হলেন না। অগত্যা ঠিক হলো শ্রীনাথবাবু, ঝুমা, তপন চৌধুরী আর লতিফ দুর্গ দেখতে পাবে, অন্যরা মোটর লঞ্চেই থাকবে। ফাঁড়ি থেকে দুর্গের দূরত্ব এমন কিছু নয়। ওরা পাঁচজন যখন দুর্গের সামনে এসে দাঁড়ালো, সারা আকাশে রক্ত লেপে সূর্যটা ডুবতে শুরু করেছে। এই সঙ্গে আকাশে উঠেছে গোলাকার চাঁদ। দুর্গ খুব বড় নয়, ভাঙাচোরা পোড়ো দুর্গটাকে সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে বড় বড় গাছের শেকড়। ঝুড়ি নেমে এসেছে এখানে ওখানে। দুর্গের সামনে দাঁড়িয়ে ঝুমা হঠাৎ আপন মনেই বলে উঠল, এখানে কি আগে কখনো এসেছি? দুর্গটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। শ্রীনাথ রায় আর তপন চৌধুরী নিজেদের মধ্যে একবার দৃষ্টি বিনিময় করলেন। তারপর তপন চৌধুরী ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ঝুমার এখন কল্পনা করারই তো বয়স। চল শ্রীনাথ, আমরা বরং দুর্গের চারপাশটা দেখে নিই। না কাকু, চলো আগে আমরা দুর্গের ভেতর যাই, ঢোকার রাস্তাটা এদিক দিয়ে। ঝুমা সহজ আত্মবিশ্বাসীর মতোই বলল। হঠাৎ এই দুর্গকে ঘিরে কিশোরী মেয়েটির এমন অতি কৌতূহল অস্বাভাবিক বই কি। কিন্তু শ্রীনাথ বাবু কিছু বলার আগেই তপন চৌধুরী বললেন, বেশ তো, তোমার কথায় এতটাই যখন এলাম, ভেতরেও না হয় উঁকি মারা যাক। ঝুমা সকলের আগে প্রায় লাফিয়ে লাফিয়ে দুর্গের প্রধান তোরণদ্বারের দিয়ে এগিয়ে চলল। তোরণের ঠিক দুপাশে দুটো কামান মাটির মধ্যে অর্ধেকটা পোতা অবস্থায় মুখ উঁচু করে রয়েছে। এককালে দুটো যে দুর্গের প্রতিরক্ষার কাজে ব্যবহার হতো তা বোঝা যায়। প্রধান তোরণ পার হয়ে ভেতরে পা দিতেই দিনের আলো আরো কমে এলো। দুপাশে সারি সারি ঘর, সামনে সিঁড়ি উঠে গেছে ওপর তলার দিকে। ওরা সিঁড়ির কাছাকাছি এসে দাঁড়াতেই কে যেন মাথার কাছে ফ্যাচ করে উঠল। এদিকটায় অন্ধকার আরো গাঢ়। শব্দ লক্ষ্য করে তপন চৌধুরী টর্চের আলো ফেলতেই ঝটপট ঝটপট শব্দে কয়েকটা বাদুর ওপরের অন্ধকার থেকে নেমে এসে উড়তে উড়তে কোথায় চলে গেল। আর ঠিক তখন শ্রীনাথবাবু চেঁচিয়ে উঠলেন, চুমা, চুমা কোথায়? সঙ্গে সঙ্গে টর্চের আলো চতুর্দিকে ঘোরালেন তপন চৌধুরী। তাই তো, ঝুমা কোথায় গেল? এইমাত্র সঙ্গে ছিল, এরই মধ্যে কোথায় গেল সে? শ্রীনাথ রায় আর তপন চৌধুরী একসঙ্গে গলা ফাটিয়ে ডেকে উঠলেন, ঝুমা, ঝুমা। জনহীন ভাঙা দুর্গে তাদের সে কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। কিন্তু কিশোরী ঝুমার সাড়া পাওয়া গেল না। শ্রীনাথবাবু আবার পাগলের মতো চিৎকার করে উঠলেন, ঝুমা, ঝুমা সাড়া দে। এবারও সাড়া পাওয়া গেল না। তার বদলে ভাঙা দুর্গের কোনো ভগ্ন প্রাচীরের ওপর থেকে যেন অপার্থিব কণ্ঠে ডেকে উঠল এক নিশাচর পাখি।